আসসালামু আলাইকুম সকলকে। আজকে অনার্স ২য় বর্ষ এই অধ্যায়ে ফার্স্ট চ্যাপ্টার এই বিষয়ের ফার্স্ট চ্যাপ্টার এটার ২-৩টি অঙ্ক এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আরেকটি অঙ্ক সমাধান করা দেখাবো। দেখুন যে এখানে প্রশ্নে কি বলা আছে, এখানে প্রশ্নে দেওয়া আছে যে x ইকুয়াল 2 cos t, y ইকুয়াল 2 sin t, z ইকুয়াল 4t helix t, t ইকুয়াল π/4 বিন্দুতে একক স্পর্শক ভেক্টর ও একক অভিলম্ব ভেক্টর এটা বের করতে হবে। তো দেখো যে প্রথমে যে প্রদত্ত ভেক্টর সমীকরণ, প্রদত্ত হেলিক্স ভেক্টর সমীকরণ, আমি এটা সংক্ষিপ্ত রূপ লিখেছি, তোমরা এটার পূর্ণ রূপটা লিখে নেবে। তো দেখো যে এই যে এখানে ভেক্টর যখন বলবে যে ভেক্টর একক স্পর্শক এগুলো নির্ণয় করতে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আর ভেক্টর দিয়ে ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড লাইনটা লিখে নেব। এখন দেখো এখানে আই আই ভেক্টরই রইলো, আর হচ্ছে এই যে x ইকুয়াল যে 2 cos t দেওয়া, সেটা এখানে 2 cos t এখানে দিয়ে দিলাম। আর এখানে এই যে y ইকুয়াল হচ্ছে 2 sin t, z ইকুয়াল হচ্ছে 4t। এখন দেখো যে t এর সাপেক্ষে আমরা এটাকে কি করব, অন্তরীকরণ করব। এখন আর ভেক্টরকে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে আর ভেক্টর এখানে প্রাইম হবে। আশা করি তোমরা অন্তরীকরণ পারো, কারণ ইন্টারে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও ছিল। তো দেখো এটাকে আমরা কি করলাম, এই যে এই লাইনটাকে আমরা অন্তরীকরণ করলাম। আবার আমরা কি করবো, দ্বিতীয়বার এই লাইনটাকে আমরা অন্তরীকরণ করব। এখন টি ইকুয়াল π/4 বিন্দুতে, কারণ এটা আমাদেরকে এখানে প্রশ্নে দেওয়া, সেজন্য এখানে টি ইকুয়াল π/4 বিন্দুতে আমরা এটা লিখে নেব। এখন দেখো যে এইটার জায়গায় যদি আর ভেক্টর প্রাইম, এইটার এই লাইনটায় যদি আমরা টি ইকুয়াল π/4 বসাই, তাহলে আমরা কি পাবো, মাইনাস রুট টু আই ভেক্টর। ঠিক একইভাবে এটা তো π/4 বসালে, আর এখানে দেখো এখানে তো 3 নেই, সেজন্য এখানে 4 রইল। আবার আর ভেক্টর এখানে কি দ্বিতীয়বার যে সময় যখন অন্তরীকরণ করেছি, তাহলে সেটার জায়গায় আমরা কি করবো, এখানে টি এর জায়গায় π/4 বসিয়ে দেবো। তাহলে π/4 বসালে এটা আসবে। এখন দেখো এই দুটো আমরা কি করব, গুণ করব। এই দুটা গুণ করার পর আমরা কি পাবো, শূন্য পাবো। তো আমরা এখানে দেখো যে এটা আর এটা আমরা কি করব, গুণ করব। এখন দেখো এটা নির্দেশ করে যে এটা অভিলম্ব ভেক্টর। এখন অভিলম্ব ভেক্টর হলে এটার কি সূত্র হবে, এটার প্রথম যে যেটাকে আমরা অন্তরীকরণ করেছি, সেটাকে আমরা কি করবো, রোধ দিয়ে সেই মানগুলোকে আমরা যোগ করে রুট করে দেব। তাহলে আমরা কি পাবো, এটা অভিলম্ব ভেক্টরের সমীকরণ। এখন দেখো আবার এটাকে কি করব, যখন একবার ছিল, একবার যে যখন আমরা কি করেছি, অন্তরীকরণ করেছি, সেটাকে আমরা রুট করে আবার এটাকে যোগ করে রুট করে দেবো, তাহলে 2 পাবো। এখন দেখো একক স্পর্শ ভেক্টর, একক স্পর্শ ভেক্টরের সূত্র কি, আমরা পরম মানের ভিতরে আমরা যেটাকে একবার অন্তরীকরণ করেছি সেটা দিব নিচে, আর উপরে হচ্ছে পরম মান ছাড়া। তাহলে যে মানগুলো পেয়েছি, যার আর প্রাইম, আর ভেক্টর প্রাইমের যে মানটা পেয়েছে সেটা দিব, যে এটা সেটা দিব এখানে। আর হচ্ছে এখানে মডুলাস করে, অর্থাৎ প্রমাণ করে আমরা যে মানটা পেয়েছি আমরা এটা এখানে সেটা দিব। দেওয়ার পর দেখো যে এটা নিচেও এটা আছে, আবার এটা নিচেও এটা, আবার এটা নিচেও এটা। আমরা যদি এটাকে আলাদা করে হিসাব করি, আমরা এটা পাবো। আলাদা করে হিসাব করে এটা পাবো। আশা করি তোমরা এই সাধারণ ক্যালকুলেশনগুলি পারো, সেজন্য আমি এখানে ভেঙে বলছি না। এখন দেখো যে একক অভিলম্ব ভেক্টর, এখানে একক অভিলম্ব ভেক্টরের সূত্র দেখো, এটা এখানে ছিল কি, স্পর্শ ভেক্টরের ক্ষেত্রে ছিল কি, যখন আমরা একবার অন্তরীকরণ করেছিলাম সেই মানটা নিয়ে। আর এখানে অভিলম্ব ভেক্টর হচ্ছে আমরা যখন দুইবার অন্তরীকরণ করেছি সেটা নিয়ে। তো ঠিক একইভাবে আমরা সেই মানগুলো বসিয়ে দিয়ে এটা নির্দিষ্ট একটা মান বের করব। এখন দেখো এটি আমাদের কিন্তু এই যে একক ভেক্টর আর হচ্ছে একক অভিলম্ব ভেক্টর। এখন দেখো আমরা আরেকটি ম্যাথ সমাধান করব। এখানে এই যে x ইকুয়াল y ইকুয়াল z ইকুয়াল মান দেওয়া, বৃত্তাকার হেলিক্স নিয়ে t ইকুয়াল 0 হতে t ইকুয়াল পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমাদের বলছে যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে প্রথমে আমরা যেটা করব, যেগুলি দেওয়া আছে প্রশ্নে সেগুলি আমরা এখানে তুলে নেব। তারপর প্রত্যেকটিকে আমরা কি করব, অন্তরীকরণ করব। যে x কে অন্তরীকরণ, y কে অন্তরীকরণ, z কে অন্তরীকরণ করার পর আমরা এই মানগুলো পাবো। এখন দেখো এখানে তোমাদের প্রশ্নে বলে দিয়েছে যে t ইকুয়াল 0 হতে t ইকুয়াল পাই পর্যন্ত, এই যে পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য n হলে পাই। এখন এই যে সূত্র,
এখানে যখন মানে যেটা থেকে বলবে যে এটা থেকে ওই ওইটা পর্যন্ত আমরা সীমান্তটা এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দেব। তারপর রোধ দিয়ে এখানে সূত্র dx/dt হোল স্কয়ার। এখন dx/dt এর জায়গায় যে মানটা এখানে আমরা পাবো সেটা আমরা এখানে বসিয়ে দেব। এখন দেখো এটা যদি আমরা অন্তরীকরণ করি, আমরা এখানে যেটা পাবো যে অন্তরীকরণ করলে আমরা এই মানটা পাবো। মান পাওয়ার পর এখন দেখো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটার সূত্র হচ্ছে 1। সেই 1 এর সাথে যদি 1 টা আমরা যোগ করি তাহলে কি পাবো? 2 পাবো। আর উপরে কি? রুট আর হচ্ছে dt। এখন দেখো যে আমরা এখানে আমরা যদি এই যে এখানে টে dt এর জায়গায় যদি পাই বসাই, পাই থাকে 0 হলে তো 0। এগুলো আগেও ছিল সেজন্য আমি এখানে ভেঙে বলছি না। তাহলে চাপ দৈর্ঘ্য কত বের হলো? চাপ দৈর্ঘ্য √2 পাই একক বের হলো। এখন সকল চাপ দৈর্ঘ্যের ক্ষেত্রে একই সূত্র, একই নিয়ম। শুধু সাইন, কস এগুলো আর কত থেকে কত পর্যন্ত সেগুলো পাল্টে দিবে, বদল করে দিবে এরকম। এখন দেখো আরেকটা অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে এখানে ঠিক একইভাবে এখন বলল কি এই যে পরামিতিক চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে পরামিতিক চাপ দৈর্ঘ্যের বেলায় যেটা করব এখানে দেওয়া আছে লিখে এখানে x, y, z যেটা দেওয়া আছে সেটা আমরা কি করব? তুলে নেব। এখন দেখো যে এই x এর যে মান দেওয়া x টাকে DTx করব অর্থাৎ অন্তরীকরণ করব, y কে করব, z কে করব। এখন আমরা জানি যে চাপ দৈর্ঘ্য প্রথমে কি বের করব? চাপ দৈর্ঘ্য। তো তাহলে চাপ দৈর্ঘ্য L ইকুয়াল এই যে এখানে সূত্রটা তোমরা চাইলে লিখে নিতে পারো। না হলে একেবারে সেই সূত্রের জায়গায় মান বসিয়ে দিতে পারো। আর এখানে দেখো এই যে 0 থেকে 2 পাই। এটা হচ্ছে লোয়ার লিমিট এটা হচ্ছে আপার লিমিট। তাহলে আমরা মান বসালাম। মান বসিয়ে এখন দেখো যে এখানে আমরা কিন্তু এখানে অন্তরীকরণ করিনি। অন্তরীকরণ করিনি শুধু স্কয়ারটা দিয়ে এখানে 3 স্কয়ার অর্থাৎ 9। তাহলে আমরা এই মানগুলি আগে বসালাম। বসানোর পর দেখো এখানে এই যে এখানে 9 টাকে কমন নিলাম আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার t কে এখানে ভিতরে দিয়ে দিলাম। এটার মানে কি 1। তাহলে 9 এর সাথে 1 গুণ করলে 9 প্লাস 16 2 টাকে যোগ করে রুট করলাম। রুট করার পর 5 বের হলো। 5 টা তো ধ্রুবক রাশি সেটাকে বাইরে বের করে দিলাম। আর এখানে কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো? t পাবো। তাহলে t এর জায়গায় 2 পাই। আরেকবার হচ্ছে 0 বসিয়ে আমরা এই মানটা পেলাম। তাহলে এই মানটা মানে হচ্ছে 10 পাই। তাহলে দেখো চাপ দৈর্ঘ্য অর্থাৎ চাপ দৈর্ঘ্য বলুক আর পরামিতিক চাপ দৈর্ঘ্য বলুক একই সূত্র, একই সূত্র, একই নিয়ম। ২ টা ২ রকম ভাষায় বলেছে কিন্তু একই নিয়ম। আশা করি আজকের ম্যাথগুলি বুঝতে পেরেছো। খুবই সহজ। চাপ দৈর্ঘ্য বিষয়ক যা নিয়ম আছে, অঙ্ক আছে ঠিক একইভাবে। বাকিও অঙ্কগুলিও তোমরা করার চেষ্টা করবে। আর অবশ্যই আমার অঙ্কগুলো ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিবেন। এরকম আরো অনেক ম্যাথ সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।